ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ তরুণদের ঢল, কেঁপে ওঠে রাজপথ, কেঁপে ওঠে ক্ষমতার মাসনাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতদিন আড়ালে ছিল, কিন্তু এখন তারা যেভাবে আন্দোলন করছে তাতে কার্যত তারেক রহমানের সরকারও নড়ে চড়ে বসেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হলো জামাইমা রহমানের নামে বানানো একটি এআই ফেক ভিডিও, যার জেরে 12 ঘন্টার প্রতিবাদ দেখা গেল ধানমন্ডি থানার সামনে। কিন্তু ভিপি সাদেক কায়েমের ধমকে কার্যত সরে যেতে বাধ্য হলো ছাত্ররা। যে সাদিক কায়েমকে দেখা গিয়েছে ধীরভাবে বক্তব্য রাখতে, সেই সাদিক কায়েমকে দেখা গেল অন্য মেজাজে। কেউ কেউ বলছেন ছাত্র শিবিরের উত্থানে ক্রমশ দুর্বল হচ্ছে তারেকের সরকার। তাদের যে কোনো ইস্যুতে কার্যত ফ্যাক্ট চেক না করে আন্দোলন বা প্রতিবাদ বাংলাদেশের সামগ্রিকভাবে প্রভাব পড়তে পারে, যা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জামাইমা রহমানের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি ক্লাব পার্টিতে নাচতে দেখা যায়। বাবা মেয়ের সম্পর্ককে নোংরা জায়গায় নিয়ে গিয়ে তীব্রভাবে আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এআই দিয়ে ভিডিও বানিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। তবে সামনে আসে এই ভিডিওটি পুরোটাই ফেক, একটি ডিপ ফেক ভিডিও। এআই দিয়ে তৈরি করা হয়েছে ওই ভিডিওটি, যেটা তারেক রহমান এবং জামাইমা রহমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল মাধ্যমে মানহানি, ভুয়ো তথ্য প্রচার এবং সাইবার অপরাধের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনের শাস্তির বিধান রয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক না করে এই আন্দোলন বা প্রতিবাদ দেশের সরকার বা যে কোনো প্রতিষ্ঠান বিরোধী হলে সেটা সেই সরকার বা প্রতিষ্ঠানের জন্য ভয়ঙ্কর হতে পারে। যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাথাচাড়া দিচ্ছে, তাতে কার্যত এটা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারে। এখনও তারেক সরকারকে লাগাম টানতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যে শিবির এতদিন গর্তে লুকিয়েছিল, সেই শিবির এখন সুযোগ বুঝে উঠে দাঁড়িয়ে একটি মিথ্যে ভিডিও সামনে এনে কার্যত মানুষকে দিশেহারা করে দেওয়ার মতন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তারা ভেবেছিল মিথ্যে একটি ঘটনাকে সাজিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের হয়ে কথা বলবে, কিন্তু দেখা যায় উল্টো। তবে এই রাজনীতি যত তাড়াতাড়ি তারেক রহমান বা বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবে, ততই মঙ্গল দেশের জন্য, দেশের রাজনীতির জন্য। এখন দেখার এই ঘটনার অবসান ঘটছে, কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীদেরকে সামনে এনে তাদের কোনোভাবে আইনের আওতায় আনা হবে, তার উত্তর অবশ্য সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বিমানবন্দরে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। তবে এই তথ্য আর শঙ্কার মধ্যে নেই। পুরোপুরি তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি জানিয়ে দেন, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কবার্তা জারি করেছে। বিমানবন্দরে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি, এবং পোশাকধারী এবং সাদা পোশাক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি সন্দেহজনক কিছু দেখা গেলেই তৎক্ষণাৎ রিপোর্ট করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে বেবি চকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখনো নির্দিষ্ট পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কবার্তা হিসেবে প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কেউ কেউ বলছেন, এ তথ্য একেবারেই নিশ্চিত যে হামলার ছক কষছে জঙ্গিরা। সে খবর রয়েছে প্রশাসনের কাছে। তবে কি বড় বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ? যেসব বিমানবন্দরে রাতে বিমান চলাচল নেই, সেখানেও রাতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। অনেকে বলছেন, জায়গির বাড়বাড়ন্ত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে। পাকিস্তানের সঙ্গে ধরম মরম দেখা গিয়েছে বাংলাদেশের। এমনকি ইউনূসের আমলে বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা খুব সহজে বের করে দেয়। অনেকের আশঙ্কা, তার মধ্যে দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও
এছাড়াও বাংলাদেশে বহু অপরাধীকে জেল থেকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে জঙ্গির বাড়বাড়ন্ত যে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি ভারত বিদ্বেষ করে যেভাবে দেশের অন্দরে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল বাংলাদেশে, সেটাও অত্যন্ত লক্ষণীয় বিষয়। এমনকি খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি ভারতে এসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। শুধু তাই নয়, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে চিহ্নিত করে খলিলুর রহমানের একটি বিপুল সংখ্যক পাতার ডাসিয়ার তুলে দেওয়া হয়েছিল খলিলুর রহমানের হাতে, যাতে এই জঙ্গি শিবিরগুলিকে নিকেশ করার পদক্ষেপ করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কোনোভাবেই সেই পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে এখন নিজের দেশেই সংখ্যা বাড়ছে। কার্যত দেখা যাচ্ছে বিমানবন্দরে জঙ্গির হামলার ছক কষছে জঙ্গিরা, যেটা অত্যন্ত আতঙ্কের বিষয় বাংলাদেশবাসীর জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে একসময় ইউনূস সরকার দাবি করেছিল দেশে কোনো জঙ্গি নেই, আছে শুধু সন্ত্রাসবাদীরা। কিন্তু এই দাবি যে ঠুনকো, তা ফের প্রমাণ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে পুলিশের সদর দফতর জানিয়েছে যে দেশে সক্রিয় হয়ে উঠেছে জেহাদিরা। উত্তর ভারতের এক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, তারিকি তালিবানের মদতপুষ্ট কিছু জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকরা। এ খবর সামনে আসতেই নড়েচড়ে বসে বাংলাদেশ এয়ারফোর্স। চিরুনি তল্লাশিতে নামে তারা। শুরু হয় এক ব্যাপক সপ্তাহব্যাপী অভিযান। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের খবর, টিটিপিকে ঢাল করে জঙ্গি সক্রিয়তা বাড়াচ্ছে খোদ পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এই নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মেহবুব। তার কথা, ইউনূস সরকারের এই দাবি কি তাহলে পুরোপুরি মিথ্যে? দেশে কোনো জেহাদি নেই, আছে শুধু ছিনতাইকারীরা। অতীতে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাসিনার সরকার। এর পাশাপাশি সীমান্তে যাতে সন্ত্রাসবাদ রোকা যায় সেদিকেও নজর ছিল আওয়ামী লীগের। ভারত বিরোধী শক্তিদেরও কড়া হাতে দমন করেছিলেন হাসিনা। কিন্তু তারেক রহমানের সরকার আসার পর কি সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল? না হলে কেন পাকিস্তান থেকে বাংলাদেশের ষড়যন্ত্র করছে জঙ্গিরা? কেন ফের মাথা তুলছে দেশবিরোধী সংগঠনগুলি? সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ কবে করবেন তারেক রহমান? ইউনূস সরকারের আমলে দেশে মাথা তুলেছিল একাধিক মৌলবাদী সংগঠন। তালিবানি গোষ্ঠী বাংলাদেশে আসে, এখানেই প্রশ্ন তুলছেন ওই সিনিয়র আইনজীবী। তার বক্তব্য, জঙ্গিদের সুপরিকল্পিতভাবে মদত দিয়ে এসেছেন ইউনূস সরকার। এখন বিএনপির উচিত জঙ্গি দমন কার্যকলাপ ঘোষণা করার। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে, এমনই দাবি উঠছে বাংলাদেশ থেকে। এখানে জামাতের গুরুত্ব উল্লেখযোগ্য। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত ইসলামীও তাদের জোট যে বড় সাফল্য দেখিয়েছে তা অস্বীকার করা যায় না। 11 দলীয় জোট 77টি আসন পেয়েছে। এর মধ্যে জামাতের প্রাপ্ত আসন 68টি। জামাতের নির্বাচনী সাফল্যের প্রথম কারণটি হলো বিএনপির মধ্যে বিভাজন। প্রায় 30টি আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় জামাত স্পষ্ট সুবিধা পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী মরিস ডুভারেস তার পলিটিক্যাল পার্টিস বইয়ে একটি বাস্তবতার ব্যাখ্যা করেছিলেন। তার বিশ্লেষণে বলা হয়েছে, যখন একই মতাদর্শ বা ঘরানার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তখন ভোট বিভক্ত হয় এবং অন্য কোনো দল অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে পারে। এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও ঘটেছে। ভারতের বহু নির্বাচনে দেখা গেছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোর ভোট বিভক্ত হওয়ার কারণে বিজেপি সুবিধা পেয়েছে। আবার যুক্তরাজ্যে কনজারভেটিভ ও লেবার বিরোধী ভোট বিভিন্ন ছোট দলে ভাগ হয়ে গেলে তৃতীয় পক্ষ লাভবান হয়েছে। এমন উদাহরণও আছে। এবারে নির্বাচনে আরেকটি বড় বিষয় ছিল ভোটার উপস্থিতি বা টার্নআউট। বিভিন্ন জরিপে ইঙ্গিত ছিল ভোটার যত বেশি ভোট কেন্দ্রে যাবেন বিএনপির আসন সংখ্যা তত বাড়বে। এ কারণে নির্বাচনের আগে সমাজ মাধ্যমে বিএনপি ঘনিষ্ঠ অনেকে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বারবার আহ্বান করেছিলেন। ভোটের হিসাব প্রকাশের পর দেখা যায় ভোটার উপস্থিতি 60% মতো। এর থেকে বোঝা যায় বেশ কিছু ভোটার হয়তো ভোট দিতে যাননি। তারা হয়তো ভেবেছে নির্বাচনী সমীকরণ তো বিএনপির পক্ষে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি ফের টালমাটাল বলাই যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ইরান যুদ্ধের ফলে ভারতের কাছে বেশ কিছু সুযোগ এসে হাজির হয়েছে। এই যুদ্ধের ফলে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বাংলাদেশে ইউনূসের আমলে পাকিস্তান যেভাবে তাদের ঘাঁটি গেড়ে বসেছিল, বিশেষ করে আইএসআই তাদের ভারত বিরোধী কার্যকলাপকে যে গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছিল সেটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না।
ইউনূস সরকারের আমলেও ভারত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এমনকি ভারত সেনা অফিসাররা বাংলাদেশে গিয়ে কোথায় কোথায় পাকিস্তানি জঙ্গি ঘাঁটি আছে তাও প্রমাণ সহ দেখিয়ে দিয়ে আসে। তারপরও কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন ইউনূসের সরকার। কিন্তু যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশ খাদ্য এবং জ্বালানির অভাবে নাকাল। আর এই সুযোগে ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সাহেবের কাছে আবারও সেই পুরনো তথ্য তুলে চাপ দিতে থাকে। এর মধ্যে আবার প্রকাশ পেয়ে যায় যে বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তানের আইএসআই দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। ফলে বাংলাদেশ এখন পুরোপুরি অস্থির। তাই ভারতের চাপে পাকিস্তানপন্থী জঙ্গি ঘাঁটিগুলি থেকে আইএসআই প্রভাবিতদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও অনেকেই পাকিস্তান এবং তুরস্কে চলে গিয়েছে। এখন বোঝা যাচ্ছে কেন পাকিস্তানের রক্ষামন্ত্রী কলকাতা দখলের কথা বলেছিল। इस्तीफा अगर उन्होंने कुछ किसी किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला तो कलकत्ते तक कुछ आ गया हुआ। আসলে চিকেন নেকের আশেপাশে তাদের ঘাঁটিগুলি সচল ছিল। তাই এই অবস্থায় ভারত বঙ্গোপসাগরে সম্ভাব্য মিসাইল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বঙ্গোপসাগর অঞ্চলে প্রায় 1680 কিলোমিটার রেঞ্জের মিসাইল পরীক্ষার সম্ভাবনায় নোটিশ জারি রয়েছে। এই পরীক্ষা 1 থেকে 3 মে 2026 পর্যন্ত চলতে পারে। আরব সাগরে উত্তেজনার কারণ হলো একই সময়ে আরব সাগরে এবং উভয় দেশ সক্রিয়। ভারত 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত মিসাইল ও নৌ বিমান ফায়ারিং অনুশীলনের জন্য নোটান এবং নোটিশ টু সেলস জারি করেছে। অপরদিকে পাকিস্তানও 28 থেকে 29 এপ্রিল আরব সাগরে মিসাইল পরীক্ষার নোটিশ দিয়েছে। দুই দেশের নোটিশ প্রায় একই সময় এবং একই অঞ্চলে জারি হওয়ায় আরব সাগরের সামরিক তৎপরতা বেড়েছে। ভারতীয় নৌবাহিনীর বিশেষজ্ঞ জাহাজ আইএনএস ধ্রুব আরব সাগরে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। এই জাহাজ শত্রুপক্ষের মিসাইল লঞ্চ, যেখানে ট্র্যাজেক্টরি এবং অন্যান্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মনিটরিং করে। একই সঙ্গে ভারতের নিজস্ব মিসাইল পরীক্ষাও এটি পর্যবেক্ষণ করে। এদিকে পাকিস্তান নৌবাহিনী মালয়েশিয়া নৌবাহিনীর সঙ্গে স্টেট অফ মালাক্কায় যৌথ নৌ অনুশীলন চালাচ্ছে। আর এই অনুশীলনে পাকিস্তান তাদের অত্যাধুনিক ফ্রিগেট পিএনএস তৈমুর এবং পিএনএস আসলাত মোতায়েন করেছে। অনুশীলনের অংশ হিসাবে পাকিস্তান নৌবাহিনী স্টেট অব মালাক্কায় ম্যাপিং এবং সমুদ্রীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গিয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, আর তার মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ একবার হয়ে গিয়েছে। আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।